এই যেটা ভোগা লেক দেখতেছেন আপনি, এই ভোগা লেকটা এখানে প্রায় 250 হতে 300 ফ্যামিলি ছিল। মাথা সাইডটা যখন ওরা সবকিছু কমপ্লিট করে রান্না করবে, ওই সময় গাইবি আওয়াজ আসতেছে যে আমাকে খাইও না। এই সাইডটা হচ্ছে মায়ানমার, এই সাইডটা হচ্ছে আপনার ইন্ডিয়া। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন আছি রুমা বাজারে। আর কালকে আমরা হচ্ছে কক্সবাজার থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেখান থেকে আমরা হচ্ছে যে এখন কিরপাডং যাওয়ার জন্য। তো আমাদের হচ্ছে রাত লেগে গেছিলো। আমি অবশ্য ভিডিও ফুটেজগুলো আপনার এখানে যোগ করে দিবনি। তো আমরা রাতের বেলা হচ্ছে রুমা বাজারে আসে এখানে আসি আর কি, হোটেল নিচ্ছি একটা। এই যে হচ্ছে হোটেল, আর এই যে আমার রাসেল, আর এদিকে হচ্ছে জুয়েল ভাই, আর এদিকে রেদন ভাই। তো আমরা এখন কিরপাডং এর উদ্দেশ্যে রওনা দেবো, এবং রাস্তাঘাট প্রচুর পরিমাণে মানে ভাঙাও আছে, আবার অ্যাডভেঞ্চার ফিল্ডও দিচ্ছে ভালো। তো আপনাদের হচ্ছে যাওয়ার পথে আমি অবশ্যই দেখাবো। আর এখন রওনা দিব মেনলি হচ্ছে কিরপাডং, পরে যাব আগে হচ্ছে যে ওটা কোথায় জানি, বগালেক। তো আমরা হচ্ছে বগালেকে যাব, বগালেকে কি আছে এবং সেটার ইতিহাসটা একটু তুলে ধরার চেষ্টা করবো। এরপর আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা দেই। রওনা দেওয়ার পর পাহাড়ের আসল সৌন্দর্য ফিল করতে শুরু করি, এবং তার সাথে রাস্তাগুলো ছিল অনেক বেশি উঁচু নিচু, যেটা আমাকে বেশ রোমাঞ্চকর করে তোলে। আমরা বগালেকে পৌঁছানোর পর বন্ধুরা আমরা এখন হচ্ছে বগালেকের দিকে নামতেছি, দেখি নিচের দিকে। তো এই যে হচ্ছে বগালেক, এটাকে বলা হয়। এটা নিয়ে অনেক ইতিহাস নাকি আছে, অনেক গল্প আছে। ইতিহাস বলতে অনেক গল্প আছে। তো বন্ধুরা হচ্ছে যে বগালেক সম্পর্কে আমাদের সাথে যে গাইড এসছে, উনি ভাইয়া হচ্ছে যে বলবে, আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে কিছু। তো ভাইয়া, জি, এই বগালেকের নাম কিভাবে হলো, এখানে উৎপত্তি কিভাবে হয়েছে, এটা বগালেক সম্পর্কে আপনি একটু কি জানেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আসলে সবাই তো বলে গল্প, আসলে এটা সত্যি গল্প। এটা সত্যি গল্প, মানে বুঝে নিতে হবে আপনার। এই যেটা ভোগা লেক দেখতেছেন আপনি, এই ভোগা লেকটা এখানে প্রায় 250 হতে 300 ফ্যামিলি ছিল। আচ্ছা, হ্যাঁ, 300 ফ্যামিলির মধ্যে কতগুলো মানুষ থাকতে পারে আইডিয়া করতে পারেন। এটা আগে একটা পুরো একটা পাড়া ছিল। এই পাড়াটা যখন এই পাড়ার মধ্যে অনেক লোক ছিল, তখন সবাই তো ছাগল গরু মুরগি পালন করে। দেখতেছে আজকে কারো মুরগি নাই, কালকে কারো ছাগল নাই, কালকে কারো শুকর নাই, এভাবে করে করে দেখতেছে ওগুলো আবার খুঁজে পাইতেছে না। তাহলে এগুলো যাচ্ছে কোথায়? আচ্ছা, তো ওরা একটা প্ল্যান করলো যে আমরা একটা কল বসাই। বড়শি দিয়ে একটা কল বসাইলো। কল বসানোর পরে মনে করেন যে যখন একদম মাঠের মাঝখানে গরু দিয়ে একটা কল বসাইছে, বড়শি লাগাইছে, দেখতেছে যে একটা বট গাছ ছিল। ও পাড়ার মধ্যে তো গাছ থাকে স্বাভাবিক। বট গাছ থেকে একটা ড্রাগনের মতো, অজগর সাপের মতো, তখন তো ড্রাগনই বলতো, ওটা বের হয়ে খাইতেছে। তাইলে এদের মাথায় চলে আসলো যে এই জিনিসটাই সবকিছু খাইতেছে। চুপ করে আসে, চুপ করে থাকতে থাকতে ওটা পুরোপুরি যখন খেয়ে ফেলছে, তখন সাথে সাথে পাড়াবাসী এক সাইডে টান, ওটা আরেক সাইডে টান। বাঁচার জন্য আমিও চেষ্টা করবো। টানাটানি টানা হিসড়া করতে করতে ওটা অর্ধেক গাছের ভিতরে ঢুকে গেল। এটা সুরুং ছিল, সুরুঙ্গের ভিতরে ঢুকে গেল। তো ওই অর্ধেকটা ছিঁড়ে চলে আসছে। যেটা ছিঁড়ে চলে আসছে ওটা মাথার সাইডটা চলে আসছিল। আচ্ছা, তাইলে ওই পাড়াবাসী ওরা তো ওগুলা খায়, ওরা খাইতো। আচ্ছা, ওরা খাওয়ার পরে সবাই মনে করেন যে ভাগে যোগে যা যেভাবে পাইছে ওভাবে খাইছে। ওইখানে একজন বুড়ি আর একজন বুড়া ছিল, আচ্ছা, বৃদ্ধ মানুষ। ওকে। তো ওরা ওদের ভাগটা পাইছে। ওরা যেহেতু কাজ করতে পারে না, টানতে পারে না, পাড়ার রুলস আছে, সবাই পাবে এটা সবাই পাবে ভাগ। ওরা পাইছিল মাথার সাইডটা। আচ্ছা, মাথার সাইডটা যখন ওরা সবকিছু কমপ্লিট করে রান্না করবে, ওই সময় গাইবি আওয়াজ আসতেছে যে আমাকে খাইও না। যখন মরিচ দিবে, যখন লবণ দিবে, দিও না মরিচ, আমার গা জ্বলে, তখন ওরা ভয় পাই গেছে। তাড়াতাড়ি দেখছি নামাইয়া ঘুমাই গেছে। ঘুমানোর মধ্যে স্বপ্ন দেখতেছে যে তোমরা দুইটা বুড়া আর বুড়ি, তোমরা দুজন পাড়া থেকে খুব শীঘ্রই যা নেওয়ার নিয়ে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। ওরাও আর হিমশিম খেয়ে গেল। অথচ পাড়ার মধ্যে ওদের ছেলে ছিল, মেয়ে ছিল, নাতি নাতনি সবাই ছিল। ওরা কিছু না বুঝে না শুনে হুট করে পাড়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পর পরে এই যে মনে করেন যে পাড়া থেকে এরিয়ার সাইডে চলে গেছে। সাইডে চলে যাওয়ার পরে মনে করেন যে স্বাভাবিক এইসব কিছু যখন ঘটে যায়, তখন এমনি এমনি এইসব কিছু হয়। রাতের বেলা বুড়া আর বুড়ি ঘুমে ধরে গেছে। ওরা যখন বের হইছে, ওরা যখন পাড়া থেকে বের হইছে, সাথে সাথে পাড়ার মধ্যে মনে করেন যে ঝড় তুফান যা আছে সব ওই পাড়াটার মধ্যেই। আচ্ছা, আর কোথাও এইটুকু এরিয়ার মধ্যে ছিল, সবগুলাই ওইখানেই চলতেছে। ওরা ভয় পেয়ে একটু দূরে চলে গেছে। সকালে এসে দেখতেছে পুরা পাড়ায় পুকুর হয়ে গেছে, পুরা সবকিছু, মানুষ নাই, বাড়ি নাই, কিছু নাই, সবকিছুই অটোমেটিকলি ওই যেটা খাইছিল ওদের ভাষায় ওটাকে, ওই জিনিসটাকে বলা হয়তো বগা। আচ্ছা, ওই সিস্টেমে বগার লেকটা
নামকরণ করা হয়েছে। এটা আসলে কৃত্রিম ভাবে করা হয় না, এটা প্রকৃতি ভাবে হয়েছে, একদম প্রকৃত ভাবে, বা প্রকৃতির একটা লীলা খেলা বলতে পারেন আপনারা। এই হচ্ছে এই ভোগাল লেকের কাহিনী। পরে এখানে কেউ থাকতো না, পরে মনে করেন যে আস্তে আস্তে দেখতেছে যে অনেকজনে আগের মানুষরা দেখতেছে জায়গা খালি আছে, এই বসত ভিটা করছে, করতে করতে এগুলো প্রপার্টি আস্তে 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 পাইতে পাইতে আমরা এখন পর্যটন এরিয়া হিসাবে আমরা এটাকে দেখতেছি, এই আর কি, এতটুকুই ছিল। তো বন্ধুরা, এই ছিল বগালের কাহিনী, আর গল্প তো শুনতে পেলেন। আর এখানে হচ্ছে যে পানিটাতে গোসল করার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের গোসল করতে হয়তো পারবো না, কারণ আমাদের সময় নাই। আমাদের ইচ্ছা আছে আমরা আজকে দিনের মধ্যে বান্দরবান ছেড়ে একদম যতটা সম্ভব ঢাকার দিকে আগায় যাওয়া যায়। যদি নাইটের দিকে বেশি গভীর রাত হয়ে যায় তাহলে আমরা হয়তো বা কোনো জায়গায় স্টে করে হোটেলে থাকবো। এরপরে পরের দিনে আমরা বাসার দিকে একদম রওনা দিব ইনশাআল্লাহ, নোয়াগাঁ সাপাহার। কেওক্রাডাঙ্গের চূড়ায় ওঠার পর আমার মনে হচ্ছিল আমাদের এই দেশটা যে কতটা সুন্দর, কেউ যদি এই পাহাড়ে না আসে তাহলে সে কখনোই বুঝতে পারবে না। আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা এই পাহাড় দেখলেই বোঝা যায়। একটা অসাধারণ ফিল দেয়। ঠান্ডা একটা বাতাস শরীরে এসে যখন লাগে তখন মনে হয় যেন মনটা শীতল হয়ে যায়। আমার এখানে আসার পর মনে হচ্ছিল আমি যেন এখানেই থেকে যাই। বন্ধুরা, আমি বলবো পাহাড় আপনারা আসেন, এখানে দেখে যান। কেওক্রাডং আমি জানি না সাজেকের থেকে আসলে কতটা উঁচা, তবে শুনলাম যে এটা দ্বিতীয় নাকি পর্বত শৃঙ্গ বাংলাদেশের মধ্যে। এত সুন্দর জায়গা, মানে চোখে লাগার মতো। আর আমি হচ্ছে যে আমার গাইডের থেকে একটু আপনাদের শোনাইতেছি যে আসলে এদিকে কোন দিকে মায়ানমার কোন দিকে ইন্ডিয়া আমি কিছু বুঝতেছি না। আমার সাথে যে গাইড আসছে তার মাধ্যমে আপনাদের জানানোর আমি চেষ্টা করতেছি। আপনার যদি মায়ানমার কোন সাইডে সেটা জানতে চান, তাহলে মায়ানমার হবে আপনার ডাইরেক্ট এই সাইডে। এই সাইডটা হচ্ছে মায়ানমার, এই সাইডটা হচ্ছে আপনার ইন্ডিয়া। আর এই যে পাড়া দেখতে পাচ্ছেন, এটা সুংসুং পাড়া, এটা হচ্ছে সুংসুং পাড়া। আর ওটা হচ্ছে দোপানি ছড়া পাড়া। হ্যাঁ, এটা একটা ঝর্ণা আছে, দোপানি ঝর্ণা একটা আছে, খুব সুন্দর ঝর্ণা এটা। ওটা হচ্ছে আমাদের এই সাইডের, বাংলাদেশের এই সাইডের রুমার সাইডে যেটা আছে ওটা হচ্ছে লাসপাড়া। এরপরে হচ্ছে আপনার বিজিবির পরপরে ওই যেটা দেখা যাচ্ছে আপনার ছোট্ট একটা রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তিন মুখ পিলারে গেলেই আপনি বুঝতে পারবেন এই পাশে মায়ানমার, এই পাশে ইন্ডিয়া, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে মানে পাহাড় থেকে আসার পরে আমরা এখন এই যে চট্টগ্রামের এই যে ব্রিজটা দেখলে চিনতে পারবেন হয়তো, এই ব্রিজটার এখানে আছি। জুয়েল ভাই দেখাল জুয়েল ভাই, আরেকবার প্লিজ এলা দেখাল। আমরা এই যে চিড়িয়াখানার এই ব্রিজটাতে আছি, আর এই যে দেখেন ভিউ, রাতের ভিউটা অস্থির জোস, কি বলবো, দেখেন এই যে এগুলো হচ্ছে যে বোট, এগুলো মেবি অস্থির লাগতেছে। আর আমরা হচ্ছে যে একটানা চলে যাওয়ার মানে নিয়ত আছে আর কি, ইচ্ছা প্ল্যান করছি আমরা, এখনো শিওর না। তবে আমাদের বাসায় পৌঁছাতে সময় লাগতে পারে 11 ঘন্টা। এই রাশিদ, তোমার মোবাইলটা অফ করো। সময় লাগতে পারে 11 ঘন্টার মতো বা 12 ঘন্টা। তো আমরা ধীরে সুস্থে আগাইতেছি, রেস্ট নিচ্ছি, আগাচ্ছি, এই হচ্ছে বিষয়। জুয়েল ভাই, আপনার ফিলিংস কেমন? আমি একটু মাইক্রোফোনে থামেন, জুয়েল ভাইয়ের একটু বক্তব্য নেই, এত বড় লম্বা টুক দিচ্ছে। ওকে, ফিলিংস কেমন? ফিলিংসটা অসাধারণ। আচ্ছা, তারপরে অনেকক্ষণ জার্নি করার পর আসে এখানে একটা ব্রেক নিলাম আমরা এই কর্ণফুলী নদীর ব্রিজে। সো বাতাসটা যা অস্থির, তাই একটু আমরা রাতের সৌন্দর্যটা দেখতেছি জাহাজের, এবং বাতিগুলা দেখো কি সুন্দর দেখতে, অসাধারণ সুন্দর। চিটাগং শহর পার হয়ে আমাদের প্রায় 6 থেকে 7 কিলোমিটার জ্যামে পড়া লাগে। গাড়ি সারা রাত চালাতে চালাতে ফজরের দিকে আমরা ঢাকায় পৌঁছাই। এরপর আমি আর ভিডিও করি নাই, কেননা আমার ফোনে চার্জ প্রায় শেষ হয়ে গিয়েছিল। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমি চেষ্টা করব এর থেকেও ভালো কোয়ালিটির ভিডিও আপনাদের উপহার দিতে। ধন্যবাদ।